দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, ঘটনার ঘনঘটা এখন আমাদের দেশের রাজনীতিতে। একটি ইস্যু শেষ হতে না হতেই আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে নতুন আরেকটি ইস্যু। এদিকে ঐক্যমত কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সুপারিশ দিয়েছে, কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে নির্বাচন। সেই নির্বাচন নিয়েও রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত। সব মিলে কোথায় যাচ্ছে দেশ ও দেশের রাজনীতি, এ নিয়ে কথা বলবো আমাদের আজকের এই সময়ে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাম পাশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আমার ডান পাশে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি দুদু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে প্রতি মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এই যে আমরা প্রথমে সংস্কার নিয়ে কথা বলছিলাম, সংস্কার তারপরে আসলো ছাত্রদের পক্ষ থেকে বলা হলো হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই হবে না। এরপরে নানা বিষয় নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা নতুন ধরনের ডাইমেনশনের রাজনীতি এগোচ্ছে। সর্বশেষ ছাত্রদের সাথে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বৈঠকের পরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে, পুনর্বাসনের বিষয়ে কথা হচ্ছিল। সব মিলিয়ে আমাদের নির্বাচন, যেটা আমরা 15 বছর পাইনি, সেই নির্বাচনটার ব্যাপারটা আস্তে আস্তে কেমন যেন তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কিন্তু এখন তো সবার মুখ্য বক্তব্য হওয়া উচিত ছিল আমরা কবে জাতীয় নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে বিএনপির এখনো অবস্থানটা কি? জি, আপনাকে ধন্যবাদ। রাজ্জাকি ভাইকে শুভেচ্ছা, আর যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। একটা 24-এর মহাপ্রলয় বলবো আমি, যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটি আমাদের 17 বছরের লালিত স্বপ্ন। লড়াই, সংগ্রাম, গুম, একেবারে বাস্তব অর্থে শত শত না, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে। 24-এ তো একেবারে জুলাই মাসের 1 মাসের মধ্যে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যা তো সারা বিশ্বের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চাওয়ার জন্যে, এত বড় গণহত্যা আমার মনে হয় 71 সাল ছাড়া আমি আর দেখি দূরতীতে হয়নি। অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে 53 বছরের। এই যে 90-এর গণঅভ্যুত্থানও আমরা দেখেছি, কিন্তু সেই জায়গাও সেই সময়কার যে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, হ্যাঁ, তার আমলে অনেক আমাদের ছাত্রকর্মী এবং অনেক আন্দোলনকারীরা শহীদ হয়েছে, গ্রেপ্তার পর্যন্ত করেছে। কিন্তু এই ধরনের নির্বিচার গণহত্যা বলতে যেটা বুঝায়, শেখ হাসিনা এরশাদকে সমর্থন করতেন, এরশাদ শেখ হাসিনাকে আজন্ম আমৃত্যু সমর্থন করেছে। দুইজনে খুব কাছাকাছি, কিন্তু দুইজনেই স্বৈরাচারী, দুইজনেই মানে ফ্যাসিজমের মানে আধ্যাত্মিক নেতা, এপিটোপিট। তো তারপরেও যদি তুলনার বাইরেও যায়, সর্বশেষ এটা ভয়ঙ্কর গণহত্যা। এই গণহত্যার সঙ্গে যে যারা যুক্ত ছিল সেটি কেউ দায়িত্ব এড়াতে পারে না। তারপরেও কিন্তু গণঅভ্যুত্থানের পরে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকারকে ঘিরে মানে যে স্বপ্ন, সেই স্বপ্নটা একটা ভালো বাংলাদেশের দিকে আমরা এগোব। ভালো বাংলাদেশ মানেই ভালো একটি সরকার, নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো দ্বিতীয় মাধ্যম আছে? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবেও বলতে পারি আর দ্বিতীয় মাধ্যম নাই। এটা ছাড়া আপনি অন্য কোনোভাবে গণতন্ত্রে পৌঁছাতে পারবেন না। আর যদি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার সরকার পরিবর্তনের রেওয়াজ তৈরি করে, সেটা আলাদা। আমরা তো ট্র্যাডিশনালের মধ্যেই আছি। হ্যাঁ, গণঅভ্যুত্থানও একটি সাংবিধানিক বিধি ব্যবস্থায় মানুষ তার ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হলে পরে এই দিকে এগিয়ে যায়। আমাদের জাতীয় ইতিহাসে আছে যে ভোটের জন্যে, গণতন্ত্রের জন্যে, মানুষের আকাঙ্ক্ষার জন্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে 71 সালে। তো স্বাভাবিক কারণে এটা হয়েছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই যে আপনি কয়েকটা কথা বললেন, উনি তো আসার পরে এখনও সংশোধন করেননি বিষয়টি। সেটা হচ্ছে উনি বলেছেন এই সরকার হচ্ছে শিক্ষার্থীদের সরকার, ছাত্রদের সরকার। আমরা যেটা বলি গণঅভ্যুত্থান ছাত্র জনতার, উনি কিন্তু আসলে ওনার দোষ না, ওনার দোষ দেওয়া ঠিক হবে না। উনি একটা মহতী মানুষ, দেশে বিদেশে সুনামের।
আজন্ম কোনো রাজনীতিতে উনি ছিলেন না, কখনোই ছিলেন না। এমনকি ওনার বিরুদ্ধে যখন কেস দিচ্ছে, সাজা দিচ্ছে, শেষের দিকে গিয়ে এক সপ্তাহে আমি পর্যবেক্ষণ করেছি সরকারের বিরুদ্ধে, মানে হাসিনার বিরুদ্ধে লাস্টে উনি একটা কমেন্টস করছে। তার আগ পর্যন্ত কোনো গণ আন্দোলনে, এমনকি এই যে এসে আসে না কোনো আইনজীবী, পেশাজীবী, সাংবাদিক, কোনো কিছুতে সম্পৃক্ত না 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 না, সবাই কোনো না কোনোভাবে কথা বলে তাদের অবস্থানে থেকে। হয়তো কিছু মানুষ রাজনীতি করে না, কিছু মানুষ করে, আমি সেই কথা, কিন্তু উনি ধারের কাছে ছিলেন না। সেই জন্যে একটা গণ অভ্যুত্থানে কতগুলো ফ্যাকশন কাজ করেছে ওনার মাথার মধ্যে এটা ছিল না, এটা আমার কাছে মনে হয়েছে। এবং সেই কারণে এটা তার সরলতাও হতে পারে। যেমন ক্ষমতা নেওয়ার সপ্তাহখানিকের মধ্যে উনি আমেরিকায় গেছিলেন সাবেক প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টনের একটা অনুষ্ঠানে। সেখানে আমাদের এখান থেকে একজন ছেলেকে নিয়ে গেল এবং ওখানে গিয়ে পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড আন্দোলন। কিন্তু সে আসলে সেটা সেই ছেলে ছিল না। ওইটা আমি অতদূর যাই না, মাস্টার মাইন্ড। আমার কথা হচ্ছে যে দীর্ঘ 17 বছর, অতীতের কথা বাদ দিলাম, যে আন্দোলনটা হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়া 6 বছর জেল খাটছেন এই আন্দোলনের, এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, একটা কথা তিনি সেখানে উচ্চারণ করেন নাই। আমি এটা খুব গভীর মনোযোগ দিয়ে চেষ্টা, এমনকি ওখানে ভিডিও আমি এনে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই যে মহতী মানুষটি টোটাল নৈর্ব্যক্তিক ছিল মানে পুরো। না না, সে রাজনীতি, তখন আমার কাছে বিশ্লেষণে মনে হয়েছে যে একজন সাধারণ মানুষ হলেন, যেরকম হয় রাজনীতি বিবর্জিত হতেই পারে, যেরকম আগে বলো নারী বিবর্জিত নাটক, ছেলেরা হচ্ছে নারী স্বাস্থ্য, কিন্তু এখন তো সেই সুযোগ নাই, এখন তো সুযোগ নাই, যে কোনো কারণে হোক সেই জায়গাটায় আমি এসে ছেড়ে দিই, তারপরে আমাদের রাজ্জাক ভাই বলুক। সেটি হচ্ছে উনি এখন বুঝতে পারছেন কত ধানে কত চাল, যাদের ঘাড়ে পায়ে রেখে তিনি ওই আসনে ওই চেয়ারে বসতেন, তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাচ্ছে, আর তিনি বলছেন এই সুযোগ নাই, পরিকল্পনা নাই, এই সুযোগ নাই, একেবারে মুখোমুখি। রাজাকি ভাই, এই জায়গায় বলি যে আওয়ামী লীগ তো আসলে এত বড় একটা ম্যাসাকারের সাথে তাদের নাম জড়িয়ে আছে, এবং যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, এটা আমাদের দূর অতীত ইতিহাসে এরকম নজির নাই যে একজন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছেন। তারপরে তাদের জুলাইয়ের যে গণ আন্দোলন, তার মধ্যে এত মানুষ মরল, কোনো ন্যূনতম কোনো সরি, রিগ্রেট কিংবা ক্ষমা প্রদর্শনের কোনো সুযোগ নাই। এই অবস্থায় ওই রাজনৈতিক দলের বলা হচ্ছে ভালো লোকগুলোকে দেওয়া, ওই রাজনৈতিক দলকে পুনর্বাসনের একটা কথা বলা হচ্ছে, কিন্তু এটার প্রতিক্রিয়া কিন্তু বিশাল এবং ব্যাপক। তা আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কি ফেরত আসার সুযোগ আছে এই অবস্থায়, কোনো প্রকার কোনো পেনাল্টি কম্পেনসেশন ছাড়া? খুব সহজভাবে যদি আমি বলি, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করেন, আমি নিজেও বলছি পালায়ে গেছে, কিন্তু আজকে পালায়ে গেছে বলতে আমার খারাপ লাগে। কেন লাগে সেটা বলি আপনাকে। উনি কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় এয়ারক্রাফট নিয়ে বিমান বাহিনীর লোকে চালাইছে এবং তাকে পৌঁছে দিয়ে আসছে। যদি ফ্লাইটটা ফেরত না আসতো, যদি তারা ফেরত না আসতো যারা চালক, তাইলে আমরা ধরে নিতাম যে দোসর সহ পালাইছে। কিন্তু আপনি নর্মালি যদি চিন্তা করেন, তাকে যে তাড়ানো হইল কেন, সব ইতিহাস আমি বাদ দিলাম। ইলিয়াস হোসেন গুম হইছে, কে করছে? ইলিয়াস আলী। চৌধুরী আলম গুম হইছে, কে করছে? একজন সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার 8 বৎসর আয়নাঘরে ছিল, তার সাথে জুনিয়র সিনিয়র কলিগ এখনো আর্মিতে বহাল তবিয়তে, তাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব ছিল? খালেদা জিয়ার কথা বলল, আমি খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে চিনি না, জীবনে একবার ইফতার পার্টিতে গেছিলাম, তখন সে বিরোধী দলীয় নেত্রী, শি ওয়াজ এ ডিসেন্ট লেডি। সেই খালেদা জিয়া হইল বিএনপির মাথার তাজ, আমার তাজ নাই হইল, সে তো বিএনপির চেয়ারপারসন। তাকে যখন 3 কোটি টাকার একটা ভুয়া মামলা, এক অ্যাকাউন্ট থেকে টাকাটা আর অ্যাকাউন্টে রাখছে, তার উপরে 7 বছর জেল খাটলো। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা বিএনপির জীবনে আর নাই। সর্বোচ্চ ত্যাগ করার কথা তখনও কিন্তু আমরা দেখিনি যে কেউ শেখ হাসিনার গুলিতে মারা গেছে। এখন আন্দোলনের একটা ধরন আছে। আন্দোলনটা কি? আপনি আন্দোলনে গেলেন 10 জন, আইসে বললেন 2টা থাপ্পড় মারছে এবং সাউন্ড গ্রেনেড মারছে, চইলে আসছি।
আপনি কি আন্দোলনে থাকলেন না। আর আপনার ডেড বডি পড়তেছে, ডেড বডির পর ডেড বডি আপনি যাচ্ছেন, এটা কেবল আন্দোলন। কেন কথাটা বলছি, খালেদা জিয়ার জন্য যা করা উচিত ছিল আমি জানি না বিএনপি সেটা করতে পারছে কিনা। উপরন্ত যদি আমি ইউনূস সরকারের দিকে তাকাই, হাইয়েস্ট লেভেলের সম্মান তাকে দিছে, এবং সে যখন দেশটা ত্যাগ করে তখন আমার কাছে মনে হয়েছে যে একজন প্রধানমন্ত্রী যাচ্ছে এয়ারপোর্টের দিকে। বিশ্বাস করবেন না, আমারও ভাল লাগছে যে একটা লোকের উপরে কত ইনজাস্টিস হইতে পারে। এই কথাগুলো কেন বললাম, এগুলো দুদুভাইদেরকে আমি ব্লেম দিচ্ছি যে আপনাদের উচিত ছিল। তো যাই হোক, আপনি এখন আসেন রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। যেমন কোটা আন্দোলন যখন শুরু হইল, সেটাকে গিয়ে সব শেষে আসলো এক দফায়, কি শেখ হাসিনার যেতে হবে। একইভাবে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এখন হয়ে গেল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এটাও করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা যে করতে হবে, আপনি আমাকে বলেন যে আজকে আমি দেখতেছি বিএনপি নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ না। একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং তারা নির্বাচনমুখী দল, তারা নির্বাচন চাইবে, এইটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অভ্যুত্থানের সময় ফখরুল ইসলাম আলম এটা খতিয়ান দিছিলেন, তাদের 427 জন লোক মারা গেছে, আর তার আগে 16 বছর নির্যাতনের কথা তো বললামই। তা সেখানে কি এরকম একটা জোরালো স্টেটমেন্ট আমরা পেতে পারতাম না বিএনপির কাছ থেকে, যে এই বিচারের ব্যাপারে আমরা ঐক্যমত্য, নাম্বার 1, নাম্বার 2, এই বিচারের ব্যাপারে বিএনপি দ্বিমত করছে না, আমি বলছি দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিচারটা চলমান থাকবে, এবং আমরা ক্ষমতায় আসলেও কোনো রকম ছাড় হবে না। কিন্তু পাশাপাশি যখন আমরা দেখি সম্প্রতিকালের ঘটনা, যে হাসনাত আবদুল্লাহরা যখন একটা স্টেটমেন্ট দিল যে আর্মির পার্টিকুলার কার সাথে কথা সেটা বলেনি, হাই অফিসিয়াল, এবং যে হাই অফিসিয়াল 40 বছরের বেশি যাবত চাকরি করছেন, সেখান থেকে যখন সে একটা স্ট্যাটাস দেয়, ঘটনাটা 11ই মার্চের, এবং তার বয়ানের ভিতর থেকে আসছে যে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কথা হয়েছে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে, এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে কোনো অসুবিধা নাই, টু সাম এক্সটেন্ট শর্ত সাপেক্ষে পেয়েছে। নির্বাচনের ব্যাপারে নাকি আওয়ামী লীগের ইনক্লুসিভ নির্বাচন এবং পুনর্বাসনের বিষয়ে। এখন আওয়ামী লীগের পুনর্বাসন করুক কি না করুক, সেটা যখন নির্বাচন আসবে তখনকার বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসনাত আবদুল্লাহরা কথাটা বলেছে, আমার কাছে প্রশ্ন হইল যে এতদিন পরে সে কেন বললো, সেটার ব্যাখ্যা তারা দিয়েছে। আমি একটা জিনিস খুঁজে পাই না, যখন বিএনপির মতো বড় দল বলতেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কি করবে না সেটা জনগণের সিদ্ধান্ত, গেল। জামাত বলতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। মানে জনগণটা কি, এই জনগণটা কি? জনগণ বলতে তো 18 কোটি লোক বুঝায়, কিন্তু আমি যখন একটা দলের পক্ষ থেকে বলবো, তখন বলতে হবে আমার দলের জনগণ। কারণ আপনি যদি জনগণের পক্ষ থেকে বলেন, তাহলে হাসনাত আবদুল্লাহদের বিরোধ কেন? সে তো জনগণের অংশ। সুতরাং আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমার দলের জনগণ। জামাতেরও বলতে হবে আমার দলের জনগণ। তাতে আপনি কত পার্সেন্ট লোক পাবেন? বিএনপির 35। এটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বলতেছি, এটা বলে বুঝাতে, আমি একটু সব বিরতি যাব, না শেষ করতে দেন। এটা দিয়ে বুঝাতে চাচ্ছি এই যে বিএনপির পক্ষে 35% লোক আছে, আমি ধরে নিলাম। তাহলে 35% জনগণ বলতেছে পুনর্বাসনের ব্যাপারে জনগণ চিন্তা করবে, কিন্তু বাকি 65-এর অবস্থা কি? এটা হলো আমার কোশ্চেন মার্ক। আর দ্বিতীয় কথা হইলো, এরা যখন বলতেছে পুনর্বাসন ইনডাইরেক্টলি হইলে হোক, আবার সরকার প্রধানও বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই, তাহলে হাসনাত আবদুল্লাহর সাথে কথা কেন? তার সাথে আমার আলাপটা, হাসনাত আবদুল্লাহর লেভেলটা কি? হাসনাত আবদুল্লাহ কে? তার একটা দল আনরেজিস্টার্ড। দুদুভাইয়ের কাছে যাই। দুদুভাই, যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যেরকম কথা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলছে যে বিএনপি জনগণের উপর ছেড়ে দিতে চায়। জনগণ যদি আওয়ামী লীগকে বিচার হওয়ার পরে আওয়ামী লীগকে যদি মনে করে যে তারা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে, জনগণ যদি চায়, বিএনপির কোনো আপত্তি নাই। কিন্তু রাজ্জাকি ভাই যেটা বললেন যে আপনার কি টোটাল জনগণের দায়িত্বটা বিএনপি কেন নিচ্ছে? তার দলের, আমরা ইলেকশন করি তো, আমরা আইনজীবী না। রাজ্জাকি ভাই আইনজীবী, কিছু মক্কেল থাকে, তাদের নিয়ে কাজ করেন, স্বাভাবিক। আমার বাবাও আইনজীবী ছিলেন, আমার বংশের কমপক্ষে 7 থেকে 8 জন আইনজীবী আছে। তারা একেবারে সারা দিন রাত, যদি ভালো আইনজীবী হয় তাহলে 24 আওয়ার্স জব, ঘুমের মধ্যেও তারা এগুলো প্র্যাকটিস করে। আমি দেখছি তো, আমার ফিদা আইনজীবী সমিতির প্রেসিডেন্টও ছিলেন, তো তার কোনো সংসার জীবনে এটা দেখিনি। কিন্তু পলিটিক্সে 24 আওয়ার জব, প্রতিটি মানুষের ঘরে ঘরে যাওয়ার মতো ব্যাপার। এমনকি কার বাসায় কি হচ্ছে, খুকাভাই বলছিল
যে তার সুয়ারেজ লাইন মানে কার আটকে গেছে যে রিং করছে মেয়র। তো খোকা ভাই আমার সুয়ারেজ লাইন তো কাজ করছে না, ইট ইজ পলিটিশিয়ান। না তো এখন আমি আপনাকে বলি, জি ফারুকি ভাই খুব ভালো কথা বলেছে, আমি বুঝতে পারছি না কোন জায়গা থেকে ধরবো। চ্যাং মাছ বোঝেন, ধরা খুব কঠিন, হাত থেকে ফসকি বেড়া যায়। যেমন এই যে বললেন আপনারা এতদিন কি করলেন, তার মানে শেষ 1 মাসের আন্দোলনটাকে তিনি খুব গুরুত্বপূর্ণ গ্লোরিফাই করছেন। হ্যাঁ গুরুত্বপূর্ণ। যেমন মুক্তিযুদ্ধে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে অনেক, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ছিল 24 বছরের আন্দোলন। যেমন একটা মা মানে সন্তান ধারণ করে 9 মাস বা 10 মাস 10 দিন, বলে না 9 মাসও বাচ্চা হতে পারে, 10 মাস 10 দিন সে যখন নার্স তার সন্তানটাকে হাতে নেয় না, মনে হয় সে এটার মালিক। ব্যাকগ্রাউন্ডে যে কষ্টটা, সন্তান প্রসবের সময় মায়ের যে চিৎকার, সেটাও তখন ঘটনা না। আগেরটা তো বাদ দিয়ে দেয়। তো আমার রাজ্জাকি ভাই ওই 9 মাস 10 মাস বাদ দিতে চাচ্ছে, খালি সন্তানটা ধারণ করতে চাচ্ছে। 2 নম্বর হচ্ছে আপনি মানুষের ভোটাধিকার যেতে দিতেন, ভোটাধিকার, তাহলে পরে যে নতুন দল হলো সেও আজকে একটা ভূমিকা আসতে পারতো। এটা মানুষ তাকে চাইছে। গণ অভ্যুত্থান কোনো পরিবর্তনের সূচক না। আপনি যদি সভ্য, আপনি যদি মানবিক, আপনি যদি আধুনিকতায় বিশ্বাস করেন, তাহলে রাষ্ট্রকে এমন এক জায়গায় নিয়ে রাখতে পারেন না যে পরিবর্তনটা কিভাবে হবে। যেমন শেখ হাসিনা আপনাকে 3টা জালিয়াতির নির্বাচন করছে, এটাকেই নির্বাচন মনে করছে। আর এখন তো নির্বাচনের কথা বললেই বিপদ। খুব বিপদ কেন? কেউ বলে ফেললো নির্বাচনের জন্য তো এত বড় পরিবর্তন হয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি নির্বাচনের জন্য যে পরিবর্তন হয়নি, কোনো দলকে ক্ষমতায় যাওয়ার জন্য, তার মানে তারা ডিসাইড করে ফেলছে। এক আলেম সাহেব তো বললে এক দল খেতে আসছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি তাহলে এইভাবে রেখে দেবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসই থাকবেন। আর এই যে একটা দল হয়েছে না নতুন, এটা আমি বলতে চাই নাই, NCP, নাগরিক নাগরিক পার্টি। তো যে একজন বলছে সেনাবাহিনীর ব্যাপারে মন্তব্য করছে, ভয়ঙ্কর ভয়াবহ একটা ঘটনা। আমি সেই জায়গাটায় তাদেরই 2 জন, সার্জিস নাম করে একজন, আর একজন বোধহয় পাটোয়ারি, মিস্টার পাটোয়ারি, না হ্যাঁ না, নাসির পাটোয়ারি, পাটোয়ারি, হ্যাঁ। নাসির পাটোয়ারি বলছে এটা ন্যাক্কারজনক ঘটনা। তারা এটাকে ভালো মনে করছে না। তো তার দলের স্ট্যান্ডটা কি, এটা আমার কিন্তু ক্লিয়ার না, সেনাবাহিনীর বিপক্ষে না পক্ষে। না, তারা বলছে যে পার্টিকুলার কিছু ঘটনার ইস্যুর জন্য, যা আওয়ামী লীগ প্রশ্নে তারা সেনাবাহিনীর এই জিনিসটা মানতে রাজি না, বাট তারা সেনাবাহিনীর স্ট্যান্ড চায়, সেনাবাহিনীর ইউনিটির পক্ষে তারা। হ্যাঁ, তো এই যে ঘটনা, রাজ্যিক ভাইয়ের ঘটনাটা যে ক্লিয়ার করতে পারলেন না, আমার কাছে মনে হলো যে মায়ের থেকে মায়াসির দরদ বেশি হবে কিনা। রাজনীতির লোকদের রাজনীতিতে, আমার 17 বছরের যে ঘটনাটা, সেই ঘটনাটা বাদ দিয়ে শালিক সন্তানটা হাতে করে নিয়ে আমি কৃতিত্ব করছি। আমার কাছে মনে হয়েছে এই যে আন্দোলনটা, এই আন্দোলনে প্রথাগত নিয়মে হয় নাই, কোনো ছাত্র সংগঠনও তার ব্যানারটা রেখে, নামটা রেখে ওখানে গিয়ে দাঁড়াইছে না, সবাই এটা একবার আমজনতা। না না, আমি ছাত্র সংগঠনের কথা বলছি, ব্র্যান্ডিং ছিল না, আমি ছাত্র সংগঠনে বলছি। এমনকি প্রতিটি রাজনৈতিক দল, এমনকি আপনাকে আজকে বলি একটা ঘটনা, 100-এর ঊর্ধ্বে তো শিশু মারা গেছে না। আজকে এক জায়গায় দেখলাম কারা দাবি করছে যে 17 বছর ভোটার করা, 16 বছর ওরা দাবি করেছে, 16 বছরে তা ভোটার। আমার যেহেতু ছাত্র শিক্ষার্থীরাই করছে, এটা করতে পারে, শিক্ষার্থী করে, তো 100-এর ঊর্ধ্বে তো শিশু মারা গেছে। হয় 16 বছর না করে 8 বছর করলে অসুবিধা কি? আমরা আইনগত দেখছি যে সেই উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাহলে 18 বছর, সেই জন্য প্রাপ্ত বয়স্ক বলা হয়েছে 18, 16 তো প্রাপ্ত বয়স্ক না। তাহলে আপনার এই আইনগুলো আগে পরিবর্তন করছে। আমাকে আইন যেমন পরিবর্তনই করবেন, তাহলে শিশু তো মারা গেছে, না ওরা তাহলে কেন জেএনজিকে 8 বছরে করছে করবেন যে না? সারা বিশ্বে। না না না, সারা বিশ্বের কথা আপনি বাদে, সেটেলড ইস্যু থেকে আপনি যে সেটেল ঘটনাগুলো আছে সেটাকে এখন, এটা সাংবিধানিক। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অবৈধ সরকার না, কিসের জন্য সাংবিধানিকভাবে সে শপথ নিচ্ছে, হ্যাঁ নাকি? হ্যাঁ, এটা তো ওই যে মানে শহীদ মিনারে এসে শপথ হয় নাই, বিপ্লব না, হ্যাঁ। এটা তো একেবারে গণতান্ত্রিক একটি সরকার, গণ অভ্যুত্থানের সরকার, কিন্তু সাংবিধানিক সরকার। তো সংবিধান যদি আপনি মানেন, সংবিধানের পার্লামেন্টে যাওয়ার আগে আপনি যে গণপরিষদ দাবি করছেন,
তবে দ্বিতীয় রিপাবলিক দাবি করছেন, তারপরে এটাকে 16 নিয়ে গিয়ে দাঁড় করছেন। এটা কে করবে? আপনি সংবিধানে যখন টাচ করবেন তখন সংবিধান একবার কবরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমি এটা খুব অদ্ভুত হয়েছে, সংবিধান যে মুজিববাদী হয় এটা আমার জানা ছিল না। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে সব কিছুর মীমাংসা, যে আমি যেটা স্পিড, এই যেমন স্বাভাবিক, এই যে তরুণরা শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই যে নাম, তারা তো এখন সময়ে যে কোনো ইতিহাসে যে কোনো সময় থেকে জনপ্রিয়, এটা তো অস্বীকার করতে পারবে না। অস্বীকার করার কিছু নেই। তারা একটা ইতিহাসের মানে বাহক, তারা ইলেকশন করলেই তো তারা আসবে, 98% ভোট পাবে, এই বিশ্বাস তাদের থাকা উচিত। ভোটের হিসাব এটা তো বিএনপি কোনো ঘটনাই না, তাদের এটা তো মাথায় রাখা উচিত। তাহলে ইলেকশনকে যেতে যাচ্ছে না কেন? সামথিং রং। শস্যের মধ্যে ভূত, তারা বিশ্বাস তাদের উপর রাখতে, মুখটা আর ভাবনাটা একটু আলাদা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, যেমন আপনি 17 নির্বাচনের আগ পর্যন্ত মৌলানা ভাসানী একক নেতা ছিল ইস্ট পাকিস্তানে, তৎকালীন ইস্ট পাকিস্তান। 70 নির্বাচনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের উত্থান হচ্ছিল, সেইটা শুধু এই নির্বাচনে তার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের। সেই জন্য আপনি নির্বাচনের বাইরে যেতে পারবেন। এই যেমন জিয়া রহমান সাহেব, শেখ মুজিব সাহেবের যে স্বাধীনতার ঘোষণা, তিনি ব্যর্থ হওয়ার কারণে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছে না, তার তো দায়িত্ব ছিল না এটা। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যারা একবার দায়িত্ব, এই যে 90-এর গণঅভ্যুত্থান ছাত্ররাই করছে, তখন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এবং ডাকসু মিলে করছে। 69-এর গণঅভ্যুত্থান অনুরূপ, এবার এটি ব্যতিক্রম। সেই জন্য আমার কাছে যেটা পরিষ্কার মনে হয় যে যা কিছু এখন ছড়ানো ছিটানো আছে, আপনি যদি সেটাকে আরো সুন্দর একটি রূপ, যেটা আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করতে চায়, এটা আইনের বাংলাদেশ, একটি সভ্যতার বাংলাদেশ, আধুনিক বাংলাদেশের দিক নিতে চায়, কিন্তু কখনো কখনো তার কোনো মহল থেকে তার বিতর্ক শুরু করতে চাচ্ছে। আপনি আওয়ামী লীগ সম্বন্ধে কেউ আগ্রহী না, এমনকি আওয়ামী লীগ যারা করে তারা আগ্রহী বলে আমার কাছে এখন মনে হয় না। একটা ক্ষুদ্র অংশ পাগল আছে যেটা ওই পাশে বসে আছে, বহু টাকা পয়সা নিয়ে গেছে, তারা মনে করছে যে আবার ফিরে আসা আমার। এটা আপনি লিখে নেন, আপনার জীবিত অবস্থা, আমাদের যে বয়স এখানে, আমাদের জীবিত অবস্থায় তাদের প্রত্যাবর্তন এবং এখানে দেখতে পাবো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না আমার এই রাজনৈতিক জীবনে। সেহেতু তাকে পূর্ণ প্রতিষ্ঠা করা, আরে আমরা সবাই মিলে যে আলোচনায় মত্ত হয়েছে, আওয়ামী লীগ নামে একটা কিছু আছে, এই আলোচনাটাই তাদেরকে প্রমাণ করছে। এইটা কোনো ফ্যাক্টরি না বাংলাদেশের রাজনীতিতে এখন, এটার জন্য আমাদের দেশের জনগণও দায়ী না, তারাই সে, এটাও বলবো না। এই জন্য বলবো তারা তাদের জন্য দায়ী। তারা যে পরিস্থিতিটা, যে অবস্থাটা, যে লুট, যে মানুষ হত্যা, যে অন্যায় অবিচার, এটা তারা তার জন্য দায়ী। উনি একটা কথা বলছে রাজিক ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা, শেখ হাসিনা পালাইছে, এটা মানে না ভুল বলবো না। পালানোর জন্য আমরা যদি ওই সময় বিমানও না উঠাতাম তাহলে হয়তো একসময় দড়িয়ে দিতেন, দড়িয়ে বাঁচতেন কিনা সেটা পরের কথা, পালাতেন, তাকে পাঠানো হয়েছে। কিন্তু সেই সময় তিনি, অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে ভালো ভালো জায়গায় আনছিল, তারা মনে হয়েছে যে এই মানুষটা এইভাবে থাকলে মারা যাবে। আপনি সেই মামলার দিকে তো উনি তো আমার থেকে বিজ্ঞ আইনজীবী, উনি বলতে পারবেন, আমি সেই ধরনের আইনের যে গতি থাকার কথা, যে প্রসঙ্গগুলো থাকার কথা, সেটা মানে দৃশ্যমান না, মাঝে মধ্যে জেগে উঠছে, দেখছি কথাবার্তা। সে তো শেখ হাসিনার যে পরিণতি, সেটা আপনি চান আর আমি চাই আর না চাই, এটা কিছু যায় আসে না। ইতিহাসে সে পরিণতি নির্ধারণ হয়ে গেছে। তিনি একজন খুনি, তিনি একজন গণহত্যাকারী, তিনি লুটেরা, তিনি বাংলাদেশকে ধ্বংসে রেখে প্রতীক। সেহেতু তার নিয়ে রাজনীতির কোনো সুযোগই নাই। রাজাকি ভাই, এই যে দুদু ভাই যেটা বললেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিকতা হারাইছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, এই যে ছাত্রদের এই জিনিসটা কেন আসছে, এই হাইপটা কেন উঠছে? আমি তো তার ছাত্ররা তো বয় অফ দিস ইভিনিং, নট ইভিন ইয়েস্টারডে, বাচ্চা, দুধের বাচ্চা, যা বলা হয় তাদেরকে। আপনি বাস্তবিক অর্থে চিন্তা করেন, আমি আগেও বলছি, কিন্তু আপনি ছাত্রদেরকে এই দুধের বাচ্চা বলে ওরা মাইন্ড করবে। আমি বলি না, যারা বলেন, ছাত্ররা জানেন আমি বলি না, যারা বলেন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন যে
আমি তো আগেই বললাম যে সরকার যেখানে বলতেছে আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তার সিদ্ধান্ত নিচ্ছে না, তারপর সেই বাচ্চাদের সাথে আমার বসার প্রয়োজনটা কি? কি বসছে বাসার? এই যে সেনানিবাস। সেনানিবাস তো আর সরকার না। বসবেন কেন? সার্জিস আলম, হাসনাত কিন্তু আবদুল্লাহ কারা? কিন্তু না না, এরা কারা এই দেশে? কিন্তু এই যে হাসনাত যে ছেলেটা, যে যে ছাত্র নেতা, সে যে অভিযোগটা করছে এবং সেটার যে ক্লারিফাই করছে আপনার ক্যান্টনমেন্ট, যে চিফের সাথে তারা বসতে চাইছিল, চিফ তাদেরকে সময় দিয়েছে, কথা বলছে। তো এবং তার ক্যান্টনমেন্ট কিন্তু অস্বীকার করেনি যে আমি সেটাই বলছি, আপনি সেখানেই আসেন। তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যেখানে, আর তারা দেখা করছে কোথায়, সেটা কি আপনি জানেন? না, দেখা করছে যেই না। ভাষণটা আসছে, সেই ভাষণ তারা সেনা ভবনে ওয়েট করতেছিল। সেনা ভবনে তারা ওয়েট করে কিভাবে? আমি চাইয়েই নিলাম অ্যাপয়েন্টমেন্ট, আমি তর্কের ক্ষেত্রে ধরলাম, আমি চাইয়েই নিলাম অ্যাপয়েন্টমেন্ট। তো চাইয়েই যদি অ্যাপয়েন্টমেন্ট নেই আমি, তাহলে আমার তো যেখানে অ্যাপয়েন্টমেন্ট, যেখানে থাকার কথা, আমি সেই জায়গাটায় থাকবো। আমি থাকলাম অন্য জায়গায়। সমস্ত অফিস আদালত শেষ করার পর উনি গেছেন। আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তো এত বিলম্ব হওয়ার সুযোগ নেই, কথা না, না। বিকজ দেয়ার টাইম ইজ এক্সপেন্সিভ হ্যাঁ। এবং খুব মাপা টাইম। তো এই মাপা টাইম। 2 নম্বর আরেকটা বিষয় আসছে যে তাদেরকে ডাইকে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলাপ করা হয়েছে। তারা কারা? তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে একটা রেজিমেন্টেড ফোর্স আলাপ করবে, এটা তো আমার কাছে বেদনাদায়ক। আমি তো এটা কোনোভাবে একসেপ্ট করতে পারি না। কেন? একটা সেনাবাহিনী প্রধান কোথায়, আর সে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে কার সাথে আলাপ করতেছে? বাংলাদেশে এই মুহূর্তে যেটা আছে, আপনি যদি বলেন, আমরা এর আগে দেখছি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এটাকে ক্যাশ করেছে আওয়ামী লীগ হ্যাঁ। দারুণভাবে। মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি, বাঙালি জাতীয়তা বাংলাদেশি জাতীয়তাবাদ, এগুলোকে ক্যাশ করেছে আর জঙ্গিবাদের ট্যাগ লাগিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যেটা আসছে সেটা হলো ফেসিজমের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। এবং ফেসিজমের বিপক্ষ শক্তি যদি বলেন, আপনি নিশ্চিত থাকতে পারেন একদম পরিষ্কারভাবে, যেখানে কোনো ডাউট নাই, ফেসিজম বিরোধী শক্তিটাই হইল এই ছাত্ররা। তারা যে দলটা বানাইছে, দলের ভবিষ্যৎ কি, দ্যাট ইজ ইমেটেরিয়াল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি ফেসিজম বিরোধী একটা শক্তি থাকা দরকার, এখন তাহলে হাসনাত আবদুল্লাহ সেই জায়গায় এই ফেসিজম বিরোধী শক্তিটাকে ধ্বংস করার ষড়যন্ত্র কিনা? তা না হলে পার্টিকুলার আমি আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কিংবা ওই যে বললো পুনর্বাসন নিয়ে হটেভার ইট ইজ ইনক্লুসিভ, চিফ অ্যাডভাইজারের সাথে আলাপ করতে পারতো, সেটাই কথা তো সেখানেই। আর্মি যদি সেনাবাহিনীও আলাপ করে, দে শুড স্পিক টু চিফ অ্যাডভাইজার। হোয়াই হাসনাত আবদুল্লাহ? তাদের দলও এখন রিকগনাইজ না। কোথায় ফখরুল ইসলাম আলমগীর, কোথায় দুদু ভাই? কথার কথা বলছি, এরা তো সেই সিজন পলিটিশিয়ান, চুল টুল পাকায় ফেলছে। তাদের সাথে কি কথা হয়েছে? যদি কথা হয়ে থাকে তাহলে তারা বলছে নো প্রবলেম, আর যদি কথা না হয়ে থাকে তাহলে তাদেরকে কাউন্ট করলাম না। ওদের সাথে কথাটা কেন? আমার কোশ্চেন মার্ক। আমি বলছি না কথা বলাটা অপরাধ হয়েছে কি হয় নাই, কিন্তু ওদের সাথে কথা কেন? সেকেন্ড থিং, আমি আসি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। বাংলাদেশে যেটা বললাম ফেসিজমের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীর ইউনিটির একটা ব্যাপারের কথা বললেন, যেটা সবাই চায়, সার্ভিসরাও চায়। তার মানে কি এখানে কি ইউনিটিতে গন্ডগোল আছে? এই প্রশ্ন তারা আনবে কেন? যেমন নাহিদ সাহেব বেশ কিছুদিন উপদেষ্টা ছিলেন, তাদের কিন্তু সর্বত্র বিচরণ করার ক্ষমতা ছিল, মন্ত্রণালয় বলি দপ্তর বলি। বাংলাদেশে যতগুলো অর্গান আছে, মানে আমি বলছি সামরিক বেসামরিক স্বায়ত্তশাসিত তারপরে অর্ধশাসিত হটেভার ইট ইজ, প্রত্যেকটা এর ভিতর কিন্তু ফ্রন্ট লাইনে টপ অর্ডারের যে লোকগুলা কিন্তু ফেসিজমের পক্ষে ছিল, টপ অর্ডারের এই ফেসিজমের পক্ষে ছিল। এবং সেনাবাহিনী কিন্তু গুলি চালাইছিল। সেনাবাহিনী থামলো কখন? যখন তাদের ভিতরে মিটিং হওয়ার পর একটা শ্রেণী, একটা সার্কেল, একটা গ্রুপ বলল যে না, নো মোর ফায়ারিং, তখন আইসা বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করলেন এবং তারাই দিলেন। যেখানে যদি সেনাপ্রধানের আমি ধরি এখন অ্যাবসোলুটলি অভ্যুত্থানের পক্ষে ছিলেন, তাহলে আমি এখন ঘুরবো কেন? 1 2 মাত্র 7 মাসের মাথায় 3টা ডিমান্ড চলছে বাংলাদেশে এখন। নাম্বার 1, ইউনূসের রিমুভাল, ইউনূসকে অপসারণ করতে হবে। নাম্বার 2, উপায়টা হলো নির্বাচনের মাধ্যমে। তাহলে নির্বাচন দিলেই ইউনূস সাহেবের অপসারণ হবে। সুতরাং আমার কাছে কোশ্চেন মার্ক, নির্বাচনটাই জরুরি না ইউনূস সাহেবকে সরানো জরুরি? সরানো জরুরি হলে ইউনূস সাহেব এমন একটা জায়গায় পড়ছেন, এমন অবস্থা নিয়ে তাকে নির্বাচন ছাড়া সরানো যাচ্ছে না। ইউনূস সাহেবকে সরানোর 2টো পথ, একটা হলো নির্বাচন আর অপরটা হলো যদি সে স্বেচ্ছায় যায়। এইবার আসেন তৃতীয়টা কি? আপনার এখানে একটা শক্তির সাথে সমন্বয় হইতে হবে, সমঝোতা হইতে হবে। সেটাকে আমি এর আগে বলছিলাম, বিএনপি একটা বড় শক্তি। এই মুহূর্তে বিএনপি
বিএনপির তো এমন কোনো দাবি দেওয়া নাই যেটা এই সরকার মেনে নেয়নি। যেমন ধরেন রাষ্ট্রপতি অপসারণ, বিএনপি বলছে সাংবিধানিক সংকট হবে, স্টপ। জুলাই সনদ, বিএনপি বলছে দ্বিমত করছে, স্টপ। এইভাবে যদি আপনি দেখেন সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপির প্রতি। এখন এই বিএনপির প্রতি গুরুত্ব মানে বিএনপির সব দাবি দেওয়া মেনে নিচ্ছে, অর্থাৎ আমি মনে করি বিএনপিটা পাওনাও। কিন্তু মূল কথাটা, বিএনপি একটা বিরাট শক্তি, ছাত্র একটা বিরাট শক্তি। আর ইতিমধ্যে সেনাপ্রধানরা বা সেনাবাহিনী, ক্যান্টনমেন্টের সেনাবাহিনী যখন তাদের সাথে আলাপ করছে, ক্যান্টনমেন্ট একটা বিরাট ফোর্স, রেজিমেন্টেড ফোর্স, দেশের ক্রান্তিকালে তারা এসে দাঁড়ায়। তাহলে বিএনপি ফোর্সটা আমি এই মুহূর্তে অফ রাখলাম, কেননা তাদের সাথে কোনো কনফ্লিক্ট দেখা যাচ্ছে না। সেনাদের কনফ্লিক্ট দেখা যাচ্ছে হাসনাতদের। তাহলে হাসনাতরা কিন্তু নিরস্ত্র আজকে পর্যন্ত, কারণ ইতিমধ্যে আসিফ মাহমুদ একটা কথা বলছে 5 তারিখের পর তারা নাকি অস্ত্র হাতে নিত। সত্য মিথ্যা তাদের ব্যাপার, শুনছেন আপনিও। এখন হাসনাত আবদুল্লাহরা হইল নিরস্ত্র, সশস্ত্র বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তারা হলো সশস্ত্র রেজিমেন্টেড ফোর্স, দুইটা শক্তি। ওদের তারুণ্যের শক্তি, এদের রেজিমেন্টেড শক্তি, পাশাপাশি ইউনূস সাহেবের মস্তিষ্ক। এই 3টা শক্তির খেলা চলছে এবং এই 3টা শক্তির সমন্বয় না হলে বাংলাদেশে নির্বাচন করা কঠিন হবে, বাংলাদেশে পলিটিক্যাল স্টেবিলিটি নিশ্চিত করা কঠিন হবে এবং বাংলাদেশে আপনার রাজনৈতিকভাবে একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করাও কঠিন হবে। অনিশ্চয়তার পথে যাবে বাংলাদেশ এবং এতে কোনো সন্দেহ নাই। দুদু ভাই, আমি আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে যে আজকে বিএনপির পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের সুপারিশ জমা দেওয়া হয়েছে। সেখানে আপনাদের নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা সংবিধান সংশোধন চাই এবং গণপরিষদ নিয়ে কোনো ভোটেও আমরা করতে চাই না। আর দ্বিতীয় হচ্ছে যে 1971 সালের মানে সংস্কার প্রস্তাবনার প্রারম্ভিকায় যে বিএনপি বলছে যে 1971 সালে এবং 2000 সালের সাথে 2024-কে সমান গুরুত্ব দেওয়ার পক্ষপাতী না বিএনপি, যেটা ছাত্রদের দাবি ছিল। তো এইটা কি ছাত্রদের সাথে কি আপনাদের? আচ্ছা, এটা বলি তার আগে এখানে একটা প্রসঙ্গ উঠছে। আপনি বললেন যে সেনাবাহিনীর থেকে বলা হয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন, মানে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চান। এটা কি সেনাবাহিনীর পক্ষ হ্যাঁ, থেকে? এইটাকে একটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনী তো সাধারণত তাদের কনফিউশনগুলো আইএসপিআর এর মাধ্যমে করে। এখানে নেত্র নিউজের কাছে তারা এই বিষয়টা বলছে, এটা নেত্র নিউজ এটা প্রকাশ তো এটা আমার কাছে মনে হয়েছে জিনিসটা আইএসপিআর এর মাধ্যমে আসলে ভালো, সেটাই হওয়া উচিত ছিল। এক। দুই হচ্ছে যে এই জিনিসটা কিন্তু যত মানে পরিষ্কার না করে আমরা ধোঁয়াটের মধ্যে রেখে দিব, সেহেতু আন্দোলনকারী শক্তি, গণতন্ত্রের শক্তি, সেনাবাহিনী, এরা কিন্তু একে অপরের পরিপূরক। আমার কাছে মনে হয়েছে এমন নেতিবাচকভাবে কোনো বিষয় আলোচনা করা ঠিক হবে না যাতে আমাদের সেনাবাহিনী প্রশ্নের মধ্যে পড়ে, অথবা আন্দোলনকারী যারা ছাত্র জনতার যারা প্রতিনিধিত্ব করে তারাও কোনো রকম প্রশ্নের মুখে পড়ে। এটা ঠিক না, ঠিক হবে না। কারণ 7-8 মাসের সময়ের মধ্যে আমরা সব কিছু নিয়ন্ত্রণে এনে ফেলেছি, এটা ভাবা ঠিক না। এখনো পর্যন্ত শেখ হাসিনা এবং তার যে গুপ্ত বাহিনী, অজস্র টাকা, পার্শ্ববর্তী দেশের সমর্থন, এই সব মিলায়ে তারা যে একারে বসে আছে, এটাও ঠিক না। সেই জন্য আমার কাছে মনে হয় যে কোনোভাবেই হোক এটা সেনাবাহিনী আন্দোলনকারী শক্তি হিসাবে ছাত্র, তো এরা তার প্রতিনিধি হিসাবে মিস্টার আবদুল্লাহ যেসব কথাগুলো, আমার মনে হয় এইগুলো জটিলতা বৃদ্ধি করছে। এগুলো নিয়ে ওইভাবে কথা বলা, এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে তো আছে যে এটা হ্যাঁ, এটা মানে আমাদের একটা সরকার আছে, ডক্টর ইউনূস সাহেব যেটা প্রধান, তার সঙ্গে আলোচনা চলবে এবং রাজনৈতিক দলগুলো যেসব আছে তাদের সঙ্গে আলোচনা করবে। কারণ আমি কেন সেনা প্রসঙ্গ নিয়ে আসছি, আইএসপিআর কথা জিজ্ঞাসা করলাম আপনার কাছে। যদি তারা প্রস্তাব দেয় এক ধরনের ঘটনা, কিন্তু আর তারা যদি উঠাই নিয়ে যায়, না উঠাই নেই, তারা নিজে দেখা করতে চাইছে, তারা গেছে। না, আমি কেন বলছি, আমরা ছাত্র আন্দোলন করছি একসময় আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মধ্য ফেব্রুয়ারি, মানে 15 ফেব্রুয়ারিতে এরশাদ সাহেব ক্ষমতা নেওয়ার পর তখন আমাদের গাড়িতে সেনাবাহিনী ইউনিভার্সিটি ঘিরে আমাদের, আমি সহ অনেক ছিল, এদেরও নিচে 5 আগস্টের আগে। না, ওই কথাটা বলছি না, ক্যান্টনমেন্ট থেকে যে বিহেভ আমরা পাইছিলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম এরশাদ সাহেবের সামরিক আইনে আসছে, এরা গণতন্ত্রের বিপক্ষে শক্তি। এখন তো সেটা আমরা প্রত্যাশা করব না, কেউই করবে না।
এই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী হিসাবে আমরা মনে করছি আন্দোলনকারী শক্তি হিসাবে যেভাবেই হোক তারা অফ হয়ে যাওয়ার কারণে আন্দোলন দ্রুত বিজয়ের দিকে এগোয়, যে কারণেই তারা করুক না কেন। সেনাবাহিনী যেমন 90 গণঅভ্যুত্থানের সময় মিস্টার নুরুদ্দিন চিফ উনি সরে যাওয়ার কারণে আন্দোলন সফল হয়েছিল, আর 71 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী সরে যায় নাই, যে কারণে একটি মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি যেটাকে মুক্তিযুদ্ধ বলে আমরা। তো এখন সেই জন্য আমার মনে হয় এই জিনিসগুলো দায়িত্বশীল যেসব মহল আছেন, পক্ষ আছেন, তাদের সেইভাবেই জিনিসগুলো মানে বলা। আপনি যে প্রশ্নটা করছেন, 71 এবং 24 স্বাধীনতা একবারই আসে। যেমন 71 সালের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু পাকিস্তানিদের অন্যায় অবিচারের কারণে, অনিয়মের কারণে বাঙালিদেরকে তারা মানুষই মনে করে না। এই মানুষ মনে না করার কারণে 71, মানে ছোট আকারে আমি বলছি। আবার 47-এ কিন্তু এটি মিস্টার জিন্নান না, এটা যদি কেউ মনে করে থাকে ইতিহাসে সেটি বড় ভুল ব্যাখ্যা হবে। সেই কারণে সেই সময় আমাদের শেরেবাংলা ফজলুল হক সাহেব, হুসেন শরীফ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, এদেরকে বাংলাদেশ মানে এদেরকে বাদ দিয়ে পাকিস্তান হয় নাই, কারণ আমরা ছিলাম ইতিহাসে 47% একক জাতি গোষ্ঠী মুসলমান, আর তারা কয়েকটা জাতি গোষ্ঠী মিলে, আমরা 46 না, আমরা ছিলাম 56, আর তারা ছিল সেই স্বাধীনতাটাকেও আমরা ভেঙে দিয়েছি। আমাদের স্বার্থ উদ্ধার হয় নাই, আমাদের পাকিস্তান বানাইছিলাম, ভেঙে দিছে। স্বাধীনতা 71-এর যে রক্তক্ষরণ, যে যুদ্ধ, সেটাকে আমি অন্য 90 তো গণঅভ্যুত্থান হয়েছে, 90-তে এত ম্যাসাকার হয়নি। ম্যাসাকার হলেই আপনার এটা স্বাধীন হবে, এটাকে কারা মানে না হচ্ছে বলেন তো, যারা পাকিস্তানি পক্ষ নিয়ে 71 সালে পাকিস্তান রক্ষা করছে, তারা পাকিস্তান মানে নাই। অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করছি যে তারা এবং তাদেরই একটা অংশ নূতন বিজয়কে তারা মনে করছে। এটা বিজয় বললে আমি আপত্তি নাই, কিন্তু স্বাধীনতা বলবেন, দ্বিতীয় স্বাধীনতা বলবেন, তাহলে 71-এর মুক্তিযুদ্ধকে আপনি প্রশ্নের মুখে ফেলছেন। এটা আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি একটি স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ 9 মাস, আর একটা গণঅভ্যুত্থানকে, এটা বিপ্লবও বলতে আমি নারাজ, কারণ এখনো পর্যন্ত সেটা সাংবিধানিক সরকার, মানে গণঅভ্যুত্থান, অবশ্যই গণঅভ্যুত্থান। তো গণঅভ্যুত্থান কখনো স্বাধীনতার সঙ্গে তুলনীয় না, এবং 3টি গণঅভ্যুত্থানের নেতৃত্ব এই বাঙালি জাতিগোষ্ঠী ছাত্ররা দিয়েছে, 69, 90, সর্বশেষ হচ্ছে 24-এর আমরাও 90, আমরা ছাত্রনেতা ছিলাম, আমরা সেটা নেতৃত্ব চাই। এটা আমার কাছে মনে হয়েছে এই বিতর্ক দ্রুতই আপনাকে নিষ্পত্তি করতে হয়। 3 নম্বর হচ্ছে, আপনি যত বিতর্ক থাক না কেন, এই ঘটনার সঙ্গে যারা বীরত্বের সঙ্গে লড়াই করছে, তাদের ভুল ধরার কোনো কারণ নাই। আবার তাদেরকে বয়সের প্রশ্নে ছোট করারও কোনো কারণ নাই। সবাই এক সময়, আমরা যারা সিনিয়র হয়ে গেছি, আমাদের সময় অনেক সিনিয়র ছিল, আমরা ছাত্র ছিলাম, আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেইগুলোর পথ বেয়েই কিন্তু আমরা এই জায়গায় আসছি। এখন যারা, যেমন ভাষা আন্দোলন, আপনি এটাকে বাদ দিয়ে বাঙালিদের ছাত্র আন্দোলন বুঝতে পারবেন না। তো ভাষা আন্দোলনে অধিকাংশ রাজনৈতিক দল সেই সময় 144 ব্রেক করতে নিষেধ করছে খারাপ উদ্দেশ্যে না, যাতে ছাত্ররা আঘাতগ্রস্ত না হয়, মৃত্যুবরণ না করে। সেই জন্য আমি 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 যেটা মনে করি, এই ছাত্রদেরকে যে মহলে বিতর্কিত করুক না কেন, না ওই যে গণপরিষদের বিষয়টা, যেটা না ওরা ওদের মতো করে বলছে, ওরা একটা পার্টিও করছে। ভাই, আপনি ওরা যদি বিএনপিতে জয়েন করতো বা অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করতো, তাদের মতো করে কথা বলতো। তো এনসিপি তো একটা রাজনৈতিক দল, যে 26 বছরের সভাপতি, এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা। এদেশে 26 বছর বয়সে কেউ রাজনীতি দল করেনি, কিন্তু করছে বলে আপনি অস্বীকার করবেন কেন? তারা গণপরিষদ দাবি করছে, তারা সেকেন্ড রিপাবলিক দাবি করছে, করতেই পারে, এটা তো তাদের রাজনীতি। কিন্তু সংবিধান কি বলে এটার জন্য? সংবিধানে আপনার পরিষ্কারভাবে বলা আছে কি করে। যেমন 90 গণঅভ্যুত্থানের পরে 90 দিন
একটি সরকারের শূন্যতার মাথায় আপনি 90 দিনে আপনি আরেকটা নির্বাচন করতে বাধ্য সংবিধান অনুযায়ী। এই সরকার অলরেডি 290 দিন চলে গেছে। এখন তাহলে কি হবে? এই সরকারই তার দায় নিতে হবে এই কারণে পরবর্তী যদি কখনো ইলেকশন হয়, সেই ইলেকশনের মধ্যে যদি এই সরকারের ভাবাপন্নর বাইরে আসে, তাহলে পরে এই সরকারের উচিত হচ্ছে এই যে কমিশন যেগুলো, এই প্রস্তাবনা গুলো নিয়ে আপনাকে একটা ঐক্যমতে পৌঁছানো, যে আগামীতে এইগুলো পার্লামেন্টে আপনার রেকটিফাই করতে হবে। যেমন সামরিক সরকারের পরবর্তীতে তো সংবিধানে আপনার রেকটিফাই করতে হয়, আপনাকে অনুমোদন করতে হয়, না করলে তো সেটা বেআইনি হয়ে যায়। এই আলোচনাটার জন্যে এই যে বিভিন্ন কমিশনের প্রস্তাব, বিভিন্ন সরকার আলোচনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক, এইগুলোর ভিত্তিতে হচ্ছে বলে আমার ধারণা। দেখি আমি একটু রাজ্জাকি ভাইয়ের কাছে আসি। রাজ্জাকি ভাই, এই যে সেকেন্ড রিপাবলিক এবং আপনার গণভোট, দুদুভাইয়ের অনেক কথার সাথে আমি একমত। যেমন 71-এর মুক্তিযুদ্ধ, আমি কোনো ভূখণ্ড পাইছি? আপনি স্বাধীন করছেন বললেই একটা ভূখণ্ডের প্রশ্ন আসে। আপনার ভূখণ্ড আমি পাইছি? ভূখণ্ড তো আমার 71 সালেই পাইছি। এখনও হতে পারে যদি ভূখণ্ডের আয়তন একটু বড় করতে পারতাম, কিংবা একটা টুকরা ছুটে গেছে, তাইলে না এক কথা যে আমি এই টুকরা নিয়ে আসি। সুতরাং 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমার কোনো ডিবেট নাই, বিতর্ক নাই। এখন আমি একটা জায়গায় আসি, স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছি। আপনার যদি মনে থাকে, রিজভী সাহেব বলছিল যেদিন সাকসেসফুল হইল, তখন বলছিল কাঁদতে কাঁদতে গাড়িতে বসে, এই মাসুম বাচ্চারা তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছে, আমাদেরকে মুক্ত করেছে। মির্জা আব্বাস কোর্টের বারান্দায় বসে বলতেছে না, কোথায় বসে সে বলতেছিল যে আমার পরিবারটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল, আমার ভাই আমেরিকায় মারা গেছে, আমি কিছুই করতে পারিনি, দেখতেও পারিনি। সেই মির্জা আব্বাস যখন বলতেছেন দ্বিতীয় স্বাধীনতাকে আমি বুঝি না, আমি তাকে শ্রদ্ধা সহকারে বলতেছি, এটা কিন্তু এমন না দ্বিতীয় স্বাধীনতা। এটা কেমন বলছে, বা ওদের যে এক্সাইটমেন্ট, কথাটা হলো এরকম যে আপনি দেখবেন আপনি মুমূর্ষু অবস্থা, আপনি আইসিইউতে আসেন, আইসিইউ থেকে যখন লাইফে ব্যাক করেন, তখন এসে কিন্তু আপনি বলেন সবাই কথায় কথায়, ভাই নতুন জীবন ফিরে পেলাম। যার মানে কি আপনি মারা গেছিলেন? আপনি মারা যান নাই। বিষয়টা ওইভাবে, এটা আমরা সিম্বলিক, আমরা এটাকে অহেতুক ত্বরান্বিত করতেছি। গেল 1 নম্বর। 2 নম্বর একটা বিষয় আপনি আসেন যে এই বিএনপি না, হাসনাতরা জানেন, হাসনাত একটা জিনিস জানেন, কেন হাসনাতদের গুরুত্ব দিচ্ছে। যেহেতু হাসনাতদের পক্ষের অলরেডি কি আসিফ মাহমুদ তারা ভিতরে আছে, মাহফুজ আলম ভিতরে আছে, নাহিদ সাহেব 6-7 মাস ছিল, তারা রেকি করে দেখছে বাংলাদেশে যতটা প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি প্রত্যেকটার ভিতরে এখন ডিভিশন আছে, এবং সেটাকে তারা ক্যাশ করতেছে। আমি একটু ভেঙে বলি আপনাকে, আপনাদের 57 জন যে অফিসার মারা গেল বিডিআর, তাদের যদি কোর ভ্যালুর 2টা করে অফিসার ধরেন, তাহলে 114টা অফিসার এখনো আর্মিতে আছে। তাদের মোরাল সাপোর্ট কিন্তু এই বিডিআর হত্যার পক্ষে, বিডিআর হত্যার বিচারের পক্ষে। আবার এটার গ্রাউন্ডে যে সমস্ত আর্মিদের চাকরি গেছে, তাদেরও যদি কোর ভ্যালুর 2 জন করে থাকে, 300 থেকে 400 আর্মি অফিসার আছে। সুতরাং কোন দপ্তর এখন পরিষ্কার সিঙ্গেল কমান্ডে আছে বলে আমার সন্দেহ, তার চেয়ে বেশি নিশ্চিত হয়েছে তারা। তাই হাসনাত আবদুল্লাহরা যদি বিরাট বড় ডাক দেয় বা করে, তাহলে এই সিঙ্গেল কমান্ডে রেজিমেন্টেড প্রতিষ্ঠান কাজ করতে পারবে কিনা সন্দিহান বিধায় তাদের সাথে তারা বসে বলে আমার কাছে মনে হয়। 1। 2 নম্বর, আপনি আওয়ামী লীগের পুনর্বাসন বা ইনক্লুসিভ নির্বাচন, আপনি এই এই জিনিসটা এখন আনার কোনো প্রয়োজন ছিল না। কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসলে ইনশাআল্লাহ তাআলা ইউনূস সাহেব চলে গেলে এই বিএনপি আজকে দুদুবের সামনে বলি 1.5-2 বছর থাকতে পারবেন কিনা সন্দেহ, আবার সেই আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে তাদের সরাই দেবে। সর্বোপরি আমি বলতেছি, যেহেতু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, ইউনূস সাহেবের কাছে আমার কাছে মনে হয় শেষ কথা বলতে কিছু নাই। এবং ইউনূস সাহেবের কিন্তু এই রাজনীতিবিদরাই আমরা নানানভাবে নানান কথা বলে, তার কাছে এক কথা বলি, বাইরে এসে এক কথা বলি, এবং তারপর রাজনীতিবিদরা বলে তাদের স্ট্যান্ড ক্লিয়ার, সব কিছু জনগণ তাই খায়। তো পলিটিশিয়ানস, দে আর মেকিং ইউনূস পলিটিশিয়ান। সুতরাং ইউনূস সাহেব খেলতেছে ব্রেন দিয়া, আর্মির আছে ওই যে রেজিমেন্টেড ফোর্স, হাসনাতদের আছে তারুণ্যের শক্তি। আবারও বলছি, এই 3 শক্তির মোকাবেলা করে একটা সমন্বয় হতে হবে এই দেশ জাতি যদি উদ্ধার পাইতে হয় এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হয়। ধন্যবাদ দুদু ভাই এবং রাজ্জাকি ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntv.com। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।